নমস্কার, আমি জুহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নিরাপত্তা বেখবর, ভূস্বর্গ ভয়ঙ্কর। আজ কি বলবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, তুই কি বলছিস। না গো, এখনো পুরোটা বলিনি। আমাদের কাশ্মীরে বেড়াতে যাওয়ার কথা ছিল, জানো? সত্যি যা হলো তাকে ঘৃণ্য বলা ছাড়া আর কোনো শব্দ আমার মাথায় আসছে না। তুমি আমাকে একটা কথার উত্তর দিতে পারো? কি কথা বল। আচ্ছা, নিরীহ সাধারণ মানুষকে খুন করে জঙ্গিদের কি লাভ হয় বলো তো? এ তো সোজা কথা। নিরীহ মানুষকে খুন করলে কোনো ঝুঁকি নেই। তারা তো আর আর্মির মতো পাল্টা গুলি চালাতে পারবে না। তারা পড়বে আর মরবে। আর তার জন্য এসব উগ্রপন্থীরা টাকা পাবে, তাই তো? ধর তাও না হয় পাচ্ছে না, ঝামেলাই চলছে। কিন্তু যার সঙ্গে যারই গোলমাল হোক না কেন, মরে কিন্তু সাধারণ মানুষ। আমি বুঝতে পারছি না, তাহলে সরকার কি করছিল? তারা কি কিছুই জানতো না? সেটাই তো বিস্ময়। বিশ্বগুরু মোদিজি বিশ্ব নিয়ে ভাবেন আর নিজের দেশের এতটুকু খবর রাখেন না। অমিত শাহ, মোদিজি দুজনেই তো কাশ্মীরে শান্তি এসেছে বলেছিলেন, আর মানুষ সেটা বিশ্বাস করেছিল। তার ফল তো দেখাই যাচ্ছে। কিন্তু সরকারের কি উচিত ছিল না ঠিকঠাক নিরাপত্তার ব্যবস্থা করা? সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে। এটা দেখ। ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু কাশ্মীরের জঙ্গি উপদ্রব কার্যত শেষ হয়ে গিয়েছে, এই দাবি বারবার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তিতে হয়েছে বিধানসভা নির্বাচনও, সেই দৃষ্টান্ত তুলে ধরে কেন্দ্রের কাশ্মীর নীতি নিয়ে ব্যাপক প্রচারে নামে বিজেপি। ৩৭০ ধারার লোপের প্রেক্ষাপটে গোটা দেশে জনমত গঠনে সরকারি পৃষ্ঠপোষকতায় কাহিনীচিত্র তৈরি হয় বলিউডে। সংসদে প্রধানমন্ত্রী মোদী উপত্যকায় শান্তি ফিরে আসার দাবি জানিয়ে ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে তথ্য দিয়ে দাবি করেন, পরিবর্তিত পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে জঙ্গি উপদ্রব শূন্যে পৌঁছেছে। মোদী শাহের কাশ্মীর নীতি বস্তুত বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল। শুধু বলিউডি সিনেমা থেকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের জম্মুর রাস্তায় দাঁড়িয়ে আমজনতার সঙ্গে বিরিয়ানি খাওয়ার দৃশ্য সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল হিন্দুত্বের রাজনীতি। কংগ্রেস সহ বিরোধীদের মোকাবিলায় জম্মু কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার বিজ্ঞাপন হয়ে ওঠে মোদী শাহের রাজনীতির অন্যতম উপাদান। কিন্তু পহেলগাঁওয়ের সাম্প্রতিক হামলা সেই দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। লস্করে তৈবা ঘনিষ্ঠ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গিদের হেলমেটে থাকা ক্যামেরায় ভিডিও রেকর্ড করে মূল চক্রীদের পাঠানোর তথ্য উঠে এসেছে তদন্তে, যা চরম উদ্বেগজনক। বিরোধীরা বলছে এই হামলা কেন্দ্রের অতি আত্মবিশ্বাসের ফল। প্রধানমন্ত্রী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। অমিত শাহ পৌঁছেছেন শ্রীনগরে। রাজনাথ সিং ৩ বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় তৎপরতা স্পষ্ট, কিন্তু প্রশ্ন থাকছেই, পহেলগাঁওয়ের মতো স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ছিল না কেন? কেন তারপরেও প্রাণ হারালেন এতজন নিরীহ মানুষ? পুলওয়ামার পর আবারও রক্তাক্ত ভূস্বর্গ, নেপথ্যে সন্ত্রাস, বর্ডার পেরিয়ে আসা দুর্বৃত্তের দল। অমরনাথ যাত্রার আগে এই হামলা পর্যটকদের মনে আশঙ্কা জাগিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সরকারি কর্মী মনিরুল মোল্লা। ঘটনার দিন সেখানেই ছিলেন তিনি। কলকাতা টিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, আপনারা তো ওখানে ঘুরতে গিয়েছিলেন পর্যটক হিসেবে, কোথাও গিয়ে কি নিরাপত্তার গাফিলতি বা একটু নিরাপত্তা হালকা রয়েছে এমনটা কি আপনারা পর্যবেক্ষণ করেছেন? হ্যাঁ, এইখানে আমার একটা কথা বলার আছে। আমরা 17 তারিখে এসছি, এসে এমনি শ্রীনগরে প্রথম এলাম, এসে সাইট সিন করলাম, লেক, ডাল লেক, মোগল গার্ডেন সব দেখে 18 তারিখে গিয়েছিলাম আমরা সোনমার্গ। সোনমার্গে যাওয়ার সময় দেখলাম রাস্তায় 50 থেকে 100 মিটারের মধ্যে সব সিআরপিএফ জওয়ান দাঁড় করানো আছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবছি যে এদিকে এত সিকিউরিটি, ঠিক আছে, ওটা 18 তারিখ চলে গেল। 19 তারিখে আমরা গুলমার্গ গেলাম, একই অবস্থা। যখন আমরা কালকের আমরা পহেলগাঁও যাচ্ছি, তখন দেখলাম একটাও রাস্তায় একটাও সিকিউরিটি নেই, একটাও সিঙ্গেল সিকিউরিটি নেই। মানে হামলার আগে কোনো নিরাপত্তা ছিল না ওই এলাকায়? কোনো নিরাপত্তা ছিল না। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তো অনেক আমার সাংবাদিক বন্ধু ফোন করেছিলেন, আমি বলেছি কালকে সিসিটিভি ফুটেজ দেখানো হোক রাস্তা এবং ওই এলাকায়, বেতাব ভ্যালি, তারা আরু ভ্যালি, তারপরে ওই আরেকটা জায়গাকে নাম ভুলে যাচ্ছি আমি, চন্দনওয়ারি, যেখান থেকে অমরনাথ যাত্রা হয়, লঙ্গরখানা খোলা হয়, চন্দনওয়ারি, কোনো সিকিউরিটি ছিল না কোনো। আমি তো করছি যে সিসিটিভির ফুটেজ
বের করা হোক ওই জায়গাতে। একদিকে বিজেপি বলছে অনুপ্রবেশ বেড়েছে ওমর আব্দুল্লাহর নরম নীতির জন্য, অন্যদিকে বিরোধীরা বলছে দায় না চাপিয়ে দ্রুত কার্যকর নিরাপত্তা ফেরানো হোক। বছর শেষে বিহার ও তামিলনাড়ুতে ভোট, পেহেলগাঁও কাণ্ড সেই ভোটের বাজারে মোদী সরকারের কাশ্মীর নীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে চৌকিদারি আদৌ কতটা নির্ভরযোগ্য। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু কানপুর সফর বাতিল করে পৌঁছে গিয়েছেন বিহারে, কারণ বিহারে ভোট আসছে। এখন সময় প্রচারের ঢেউ সরিয়ে সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করার। সত্যি এই নিরীহ মানুষগুলোর তো কোনো অপরাধ ছিল না। সন্ত্রাসবাদ শুধু রক্ত ঝরাতেই পারে, সন্ত্রাসবাদ সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মুখের দিকে তাকায় না। কিন্তু এত বড় ঘটনা আমাদের দেশ কোনো পদক্ষেপ নেয়নি। নিয়েছে, বিদেশ মন্ত্রক কালই তো পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। কি কি পদক্ষেপ? সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়েছে, পাকিস্তানের দূতদের দেশে ফেরানো হবে, কোনো পাকিস্তানিকে ভারতে আর থাকতে দেওয়া হবে না। কিন্তু এসব করে আদৌ কি সন্ত্রাসবাদ আটকানো যাবে? মানুষগুলোর জীবন কি ফিরে আসবে? না, আসবে না। ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়েছে কিনা, এই ঘটনা কি আটকানো যেত না? ভারতীয় সেনা পারে না এমন কোনো কাজ নেই। প্রতিদিন সীমান্ত রক্ষা করছে তারা, তবে তাদেরকেও দিল্লির কথা মেনেই চলতে হয়। কেন তাও এমন ঘটনা ঘটলো সত্যি বলতে পারবো না রে। কিন্তু কাশ্মীরে শান্তি ফিরে এসেছে এমনটাই তো দাবি করেছে মোদী সরকার। তুই এই খবরটা দেখ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ড শুধু সীমান্ত পারের জঙ্গি তৎপরতা নয়, তা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও জাগিয়ে তুলেছে। এই ঘটনার জেরে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ ঘোষণা করলেও পাশাপাশি আলোচনার কেন্দ্রে এসেছে কাশ্মীর উপত্যকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের বিরুদ্ধে 6টি বড় পদক্ষেপ করছে ভারত। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের 1 মের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। ভারত জানায়, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে। ওই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বলেও জানান মিশ্রি। এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হচ্ছে। যদিও এই পদক্ষেপগুলি রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে, এত বড় হামলা কিভাবে ঘটল পর্যটন এলাকার মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত অঞ্চলে? কেন্দ্র ও রাজ্য সরকার বারবার উপত্যকায় স্বাভাবিকতা ও উন্নয়নের দাবি করলেও পেহেলগাঁওয়ের মতো জনবহুল এলাকায় পর্যটকদের নিরাপত্তায় এমন গাফিলতি কেন ঘটল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কাশ্মীর পুলিশ ও আধা সামরিক বাহিনীর যৌথ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে হামলাকারীরা পর্যটকদের টার্গেট করতে পারল তা তদন্তের দাবি তুলেছেন বিরোধীরা। একাংশের মতে পর্যটনকে উপত্যকার উন্নয়নের অন্যতম স্তম্ভ হিসেবে তুলে ধরার প্রচারের মাঝে এই ধরনের ঘটনা সরকারের নিরাপত্তা হস্তক্ষেপের প্রকৃত ছবিটা উন্মোচন করছে। কেন্দ্রের পদক্ষেপগুলি পাকিস্তানকে একরকম আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারে ঠিকই, কিন্তু একই সঙ্গে দেশের অভ্যন্তরে নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টিকেও সামনে এনেছে। পেহেলগাঁও হত্যাকাণ্ড প্রমাণ করে, শান্তির বার্তা যতই দেওয়া হোক না কেন, সন্ত্রাসের ছায়া এখনো পুরোপুরি কাটেনি উপত্যকা থেকে। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক কড়া বার্তা যেমন দরকার ছিল, তেমনি কাশ্মীর উপত্যকার ভেতরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। এই হত্যাকাণ্ড শুধুমাত্র সীমান্ত সমস্যা নয়, এটি দেশের নিরাপত্তা পরিকাঠামোর দৃষ্টিভঙ্গিকেও নতুন করে খতিয়ে দেখার আহ্বান। এখন সরকার যা খুশি করুক, তাতে কিন্তু কান্না থামবে না। সত্যি রক্তের দাগও এখন আর মুছবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না। বলে ফেল, দেখি কি উত্তর দেওয়া যায়। মোদিজি এত মিথ্যে স্বপ্ন দেখান কেন? এই রে, এর উত্তর তো আমার কাছে নেই। কারোর কাছে কি আছে? সত্যি কথা, আচ্ছে দিন, কিন্তু আমরা কি পেলাম? কাজ নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, ট্রাম্পের সামনে মাথা হেঁট, সোনা, গ্যাস সবকিছুর দাম বাড়ছে, শেয়ার বাজার টালমাটাল, আর কত কি বলবো। একটা জিনিস বলনি, কাশ্মীরের নিরাপত্তা নেই কেন? আরে এই লিস্ট ফুরোবে না, মাঝখান থেকে সময় ফুরিয়ে গেছে। আর তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।